শুভেচ্ছা। বাংলায়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নরসিংদীর মাদ্রাসায় 10 বছরের কন্যা শিশুর যৌন নিপীড়নের ঘটনায় আবারও এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ন্যূনতম তদারকির সুযোগ না থাকায় বাড়ছে নিপীড়নের ঘটনা। গণভোটের প্রচারে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈষম্য বিরোধী নেতার কোটি টাকা নেওয়ার হিসেব নেই। টাকা নিয়েছেন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে। হৃদয় শামীম ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে রেকর্ড গড়ে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রায়পুরা উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরত্বে হাসিমপুর এলাকার একটি আবাসিক মাদ্রাসার শিক্ষক ও মোহতামিমের বিরুদ্ধে 10 বছর বয়সী একজন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার থানায় মামলা হয়েছে। নিপীড়নের শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, 2 মাস আগে ওই শিক্ষার্থীকে মাদ্রাসাটিতে দেওয়া হয়েছিল। তার ছোট ভাইও ওই মাদ্রাসার শিক্ষার্থী। শিশুটি পরিবারকে জানিয়েছে যে গত শুক্রবার রাতে তাকে নির্যাতন করা হয় এবং এতে রাতেই সে অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাকে এক আত্মীয়ের বাড়িতে পাঠানো হয়। সেখানে এসে তার বাবা মা ঘটনার বিস্তারিত জানতে পেরে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মেয়েটিকে এখন পরিবারের কাছে রাখা হয়েছে। ঘটনাটি জানাজানির পর শনিবার সন্ধ্যায় মাদ্রাসায় সালিশের নামে মীমাংসা করার চেষ্টা হলে স্থানীয়রা মাদ্রাসা ভাঙচুর করার পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। পরে রোববার মেয়েটির মা থানায় মামলা করে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় আবাসিক মাদ্রাসায় প্রায় একই ধরনের বেশ কয়েকটি যৌন নির্যাতনের ঘটনার কারণে সারা দেশের আবাসিক মাদ্রাসাগুলোতে শিশু কিশোর, বিশেষ করে মেয়ে শিশুদের নিরাপত্তার প্রসঙ্গটি সামনে এসেছে। প্রশ্ন উঠছে, আবাসিক মাদ্রাসায় থাকা মেয়েদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা হচ্ছে এবং কারা এগুলোর দেখভাল করছে। আবার এ ধরনের মাদ্রাসা দেশে কতগুলো আছে সেগুলোর পূর্ণাঙ্গ তথ্যও খুব একটা পাওয়া যায় না। দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে দেখা গেছে, কওমি আবাসিক মাদ্রাসার ব্যবস্থাপনা পুরোটাই এর প্রতিষ্ঠাতা বা মালিকের নিয়ন্ত্রণে থাকে এবং তিনি তার মতো করে এগুলো চালান। কোনো কোনো জায়গায় একটি পরিচালনা কমিটি থাকলেও সেটি মালিকের নির্দেশেই পরিচালিত হয়। আবার মাদ্রাসা বোর্ড থেকে তদারকির কথা থাকলেও বড় আকারের সুপরিচিত মাদ্রাসাগুলো ছাড়া অন্য কওমি মাদ্রাসার, যেগুলো ছোট বাচ্চাদের হিফজ শিক্ষাদান করে, সেখানে তদারকি বলতে কিছু নেই। আবার পুলিশ বা প্রশাসন মাদ্রাসার বিষয়ে নিজ থেকে উদ্যোগী হয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না, ধর্মকেন্দ্রিক অপপ্রচারের আশঙ্কায়। অর্থাৎ মাদ্রাসার ভেতরে কি হয় তা সাধারণত চ্যালেঞ্জের মুখেও পড়ে না, আর সরকারি নিয়ন্ত্রণ কিছুই নেই। তাই সচেতন মহলে আবারও প্রশ্ন উঠছে, মাদ্রাসা শিশুদের জন্য, বিশেষত কন্যা শিশুদের জন্য আদৌ নিরাপদ কিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা অনুদান গ্রহণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা সহ একাধিক নেতা অভিযোগ করেন, গণভোটের প্রচারের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নেওয়া এই অনুদানের তথ্য সংগঠনের শীর্ষ নেতৃত্ব গোপন রেখেছে। এদিকে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, এই টাকার হিসাব বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে তারা দিয়েছে। তবে এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে বাঙালিয়ানার হাতে এমন কিছু তথ্য এসেছে যার হিসেব ঠিক মিলছে না। রিফাত রশিদের দাবি, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য তাদের 15 দিনে 5 কোটি টাকার প্রয়োজন ছিল। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিবন্ধন না থাকায় কেউ তাদের টাকা দিতে পারেনি। রিফাত রশিদ জানান, তারা স্যাট ফাউন্ডেশন নামে একটি নিবন্ধন সংগ্রহ করে এই টাকা নেন। খোঁজ নিয়ে 4টি স্যাট বা শেড ফাউন্ডেশনের খোঁজ মিলেছে। এর মধ্যে শেড আ লাইট ফাউন্ডেশন বাংলাদেশের নয়, স্যাট বিডি প্রকৃতি নিয়ে কাজ করে। একটি স্যাট হসপিটাল, আরেকটির নাম শেড ফাউন্ডেশন, যার জন্ম 2007 সালে। এর কোনোটির সঙ্গে গণভোটের পক্ষে প্রচারণার অনলাইন ট্রেইল পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের মধ্য ও উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন তারা এই প্রতিষ্ঠানের নাম শোনেনি। এও জানা যায় প্রতিষ্ঠা করেই কোনো প্রতিষ্ঠান এভাবে টাকা নিতে পারে এমন নিয়ম তাদের জানা নেই। এছাড়াও বাংলাদেশে কোনো নন প্রফিট অর্গানাইজেশন খুলতে 30 থেকে 45 কর্মদিবস অপেক্ষা করতে হয়। তবে রিফাত রশিদের বক্তব্য অনুযায়ী তারা খুব স্বল্প সময়ের নোটিসে এই প্রতিষ্ঠান খুলেছেন, এমন প্রতিষ্ঠান যা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার বাংলাদেশ ব্যাংক এভাবে একটি সংগঠনকে নির্বাচনে নির্দিষ্ট পক্ষে প্রচারণা চালাতে অর্থ দিতে পারে কিনা শুরু থেকে এমন প্রশ্ন তো ছিলই। এমনকি বৈষম্য বিরোধীদের একটি পক্ষ মনে করে এই অর্থের হিসেব নেই, পুরোটাই আত্মসাৎ করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান দুটি রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের ভার দলের নেতাদের হাত থেকে একেবারেই ছিটকে গেছে। পুরো জিনিসটা এখন পরিচালনা করছে দুটি তথাকথিত বহিরাগত সংস্থা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই সংস্থাটি হলো আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। বছর 7 আগে লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে অভাবিত ভালো ফল করার পর নিজেদের দুর্গ সামলাতে ওই পরামর্শদাতা সংস্থাটিকে রাজ্যে ডেকে এনেছিলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। জেলায় জেলায় এমনকি গ্রামেগঞ্জেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে এখন শেষ কথা দলের নেতারা বলেন না, বলেন আইপ্যাকের মাইনে করা পেশাদার কর্মীরা। বস্তুত সংস্থাটি এখন আর ঠিক দলের পরামর্শদাতার ভূমিকায় নেই, তারাই স্ট্র্যাটেজি ঠিক করছেন এবং তারাই সেটা বাস্তবায়ন করাচ্ছেন। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারের কায়দা কানুন সবে স্থির হচ্ছে আইপ্যাকের ইশারায়। উত্তরবঙ্গে দলের একজন এমএলএর কথায় আইপ্যাকের নির্দেশ ছাড়া তৃণমূলের ভেতরে এখন একটা গাছের পাতাও নড়ে না। কেন্দ্রের শাসক দল বিজেপি নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে স্থানীয় নেতাদের উপর বিন্দুমাত্র ভরসা না রেখে ভোটের কৌশল স্থির করার মূল দায়িত্ব দিয়ে রেখেছে বাইরে থেকে আসা নেতাদের, যার প্রধান মুখ হলেন অমিত মালভিয়া। পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত অমিত মালভিয়া জাতীয় স্তরে দলের তথ্য প্রযুক্তি বিভাগেরও প্রধান, যে বিভাগটি লোকমুখে আইটি সেল নামেই বেশি পরিচিত। রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা ও তার জন্য সফল প্রচার চালানোর ক্ষেত্রে এই আইটি সেলের সুনাম ও দুর্নামের পাল্লা দুটোই খুব ভারী। আর সেই আইটি সেলে এখন কলকাতার বুকে বসে প্রকারান্তরে বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতারা ভোটের লড়াইয়ে শুধু এই দুই সংস্থার নির্দেশ পালন করে যাচ্ছেন মাত্র, এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে এই প্রবণতা একেবারেই নতুন এবং নজিরবিহীন বটে। আজ অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ.কে ফজলুল হকের মৃত্যুদিন। বাংলার বাঘ বলে পরিচিত এই নেতাকে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের বেসরকারি ব্যাংকগুলোর ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। 2025 সালে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে 2,251 কোটি টাকায়। এর আগে 2024 সালে করেছিল 1,432 কোটি টাকার নিট মুনাফা। সেই হিসাবে গত বছর ব্যাংকটির নিট মুনাফা 57% বেড়েছে। ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভায় 2025 সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। সভা থেকে ব্যাংকটির শেয়ারধারীদের জন্য 30% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 15% নগদ ও বাকি 15% স্টক হিসেবে দেওয়া হবে বলে ব্যাংকটি থেকে জানানো হয়। প্রাপ্ত তথ্য বলছে দেশের বেসরকারি ব্যাংকগুলোর ইতিহাসেই প্রথম কোনো একটি ব্যাংক 2,000 কোটি টাকা নেট মুনাফার গণ্ডি ছাড়ালো। ব্যাংকটি এমন এক সময় রেকর্ড এই মুনাফা অর্জন করেছে যখন দেশের অর্ধেকের বেশি ব্যাংক ধুঁকছে। টানা কয়েকদিনের উত্থানের পর 27 এপ্রিল শেয়ার বাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরও নিম্নমুখী হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইএক্স সূচক 15.61 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,300.57 পয়েন্টে।
একই সময়ে ডিএসই সরিয়া সূচক 8.53 পয়েন্ট কমে 1056.66 পয়েন্টে অবস্থান করছে। ডিএসই 3 সূচক 56.66 পয়েন্ট কমে 2017.74 পয়েন্টে নেমে এসেছে। এদিন ডিএসইতে মোট 392টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে 102টির দর বৃদ্ধি পেয়েছে, 223টির দর কমেছে এবং 67টির দর অপরিবর্তিত রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে 6 উইকেটের জয় পেয়েছে টাইগাররা। 28 বলে 51 রানে অপরাজিত থাকেন হৃদয়। 27 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে ক্লার্ক ও ক্লেভারের 50-তে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 182 রান সংগ্রহ করেছে কিউইরা। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে 41 রান যোগ করেন তারা। তবে দ্রুতগতিতে রান তুলতে ব্যর্থ হন এই দুই ওপেনার। পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। ইমনের বিদায়ের পর ক্রিজে আসা শামীম হোসেনকে নিয়ে আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন হৃদয়। শামীমও চড়াও হন কিউই বোলারদের উপর। 26 বলে 50 পূরণ করেন হৃদয়। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে 12 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।